প্রিয় স্টুডেন্ট, বেশ কিছুদিন পর আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত। আশা করি ভালো রয়েছে। আজকে তোমাদের পড়ানো হবে ড্রেনেজ প্যাটার্ন, বা বাংলাতে বলা হয় নদী নকশা। এর আরেকটা নাম রয়েছে, যা নামে সর্বাধিক পরিচিত, জল নির্গম প্রণালী। এই জল নির্গম প্রণালী এবং এর রিলেটেড যে সমস্ত বিষয়বস্তু রয়েছে এই নিয়ে আলোচনা। জল সম্পর্কে তো তোমরা জানোই। জল নির্গম প্রণালী বা বলা হয় নদী নকশা, বা ইংরেজিতে বলা হয় ড্রেনেজ প্যাটার্ন। অ্যাকচুয়ালি বৃষ্টিপাতের পরে যে পরিমাণ জল স্টোর হয় বা বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ভূমিরূপের ঢাল অনুসরণ করে জল যখন একটা দিক থেকে অন্য দিকে প্রবাহিত হয়, এই প্রবাহমান জলধারাকে বলা হয় নদী। তবে নদী তখনই বলা হবে যখন তার আয়তন দীর্ঘ আকৃতির হবে, আর নদী একটি নির্দিষ্ট খাত বরাবর প্রবাহিত হবে। নদীর একটি নির্দিষ্ট ক্যাপচার্ড এরিয়া থাকবে বা ক্যাপচার্ড প্লেস। নদী বিভিন্ন রকমের হতে পারে, সেগুলি সম্পর্কে তোমাদের আজকে বিশেষ করে নদীর যে প্রকার বা নদী কত রকমের হয় সেই সম্পর্কে আজকের বিশেষ আলোচনা। তো প্রথমে নদী নকশা বা জল নির্গম প্রণালী যাওয়ার আগে এই নদী সম্পর্কে আগে জানি। নদী কি? পূর্ববর্তী শ্রেণীগুলিতে আমরা কিন্তু পড়েছি নদী কি, নদী কাকে বলে। আমি সেখানে যাচ্ছি না। আসছি যে বিভিন্ন প্রকারের নদী, এইগুলো সম্পর্কে হয়তো তোমরা পরিচিত নও, এইগুলি পরীক্ষাতে আসতে পারে। এইগুলি সম্পর্কে আগে দেখো আমরা ভাবি এই নদী কিন্তু একটা উচ্চভূমির দিক থেকে সবসময় নিম্নের দিকে প্রবাহিত হয়, অবভিয়াসলি সেটাই। কিন্তু নদীর যে প্যাটার্ন রয়েছে, যে অসংখ্য নদী মিলে কিন্তু অসংখ্য ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র নদী মিলে একটি প্রধান নদীর উৎপত্তি হয় বা সৃষ্টি হয়। তো এই যে ছোট ছোট নদীগুলির সঙ্গে মূল নদী এবং তার শাখা নদীর যে সম্পর্ক, এই নিয়ে কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে আলোচনা। যার প্রথমেই আসছে অনুগামী নদী। নদীগুলিকে বিভিন্ন আকারে ভাগ করা হয় উৎপত্তি অনুসারে, তাদের আকৃতি অনুসারে, বা তাদের অবস্থান অনুসারে, এরকম ভাবে, বা পতন অনুসারে। যে ধরো যেমন বলা হয় উপনদী, মূল নদী, শাখা নদী, এরকম বিভিন্ন আকৃতিতে ভাগ করা হয়ে থাকে। তোমাদের পরীক্ষাতে কিন্তু এইরকম বলবে না যে একটি নির্দিষ্ট ধরে দিল, ধরো উৎপত্তি অনুসারে নদীর শ্রেণী বিভাগ, এরকম বলে কখনো বলে দিবে না। কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো 1 মার্কের অবশ্যই পরীক্ষাতে একটা কিন্তু থাকবেই, অথবা দুটোও থাকতে পারে। একটা হয়তো মাল্টিপল চয়েসে, আর একটা এসএকিউ বা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার টাইপের। এইগুলি দেখো, মোটামুটি এখানেই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনুগামী নদী কি? একে ইংরেজিতে বলা হয় কনসিকুয়েন্ট রিভার বা কনসিকুয়েন্ট স্ট্রিম। অনুগামী নদী কি? অনুগামী নদী সেই নদীকে বলা হয় যখন কোনো একটি ভূমিরূপ সমুদ্র তল থেকে প্রথমে উপরের দিকে উত্থিত হলো, উত্থিত হওয়ার পরে যে সমস্ত নদীগুলির জন্মলাভ হবে বা যে সমস্ত নদীগুলির সৃষ্টি হবে, এবং এই নদীগুলি ভূমিরূপের প্রাথমিক ঢাল অনুসারেই প্রবাহিত হবে। ঠিক উচ্চভূমির দিক থেকে যেদিকে নিম্ন ভূমি রয়েছে ঠিক সেই দিকেই প্রবাহিত হবে। ধরো এইভাবে একটা নদী, প্রধান নদী, অনুগামী নদী প্রবাহিত হলো। ধরো এই দিকটা উচ্চ দিক, ভূমিরূপটা প্রথমে উঠেছিল, এই দিকে নিচু দিক রয়েছে বা সমুদ্র রয়েছে। তো ভূমিরূপের ঢাল অনুসরণ করে ভূমিরূপের প্রাথমিক পর্যায়ে বা যৌবন পর্যায়ে এই অনুগামী নদীগুলি কিন্তু যৌবন পর্যায়ে সৃষ্টি হয়। ভূমিরূপে, সেটা তোমাদের ক্ষয়চক্র চ্যাপ্টারে পড়ানো হয়েছে। তো এই ভূমিরূপের ঢাল অনুসরণ করে ভূমিরূপের প্রাথমিক পর্যায়ে বা যৌবন পর্যায়ে এই অনুগামী নদীগুলি কিন্তু যৌবন পর্যায়ে সৃষ্টি হয়। ভূমিরূপে, সেটা তোমাদের ক্ষয়চক্র চ্যাপ্টারে পড়ানো হয়েছে।
এই অনুগামী নদী কাকে বলে? ভূমিরূপের প্রাথমিক পর্যায়ে প্রাথমিক ঢাল অনুসরণ করে, প্রাথমিক বা প্রথমের ঢাল অনুসরণ করে উচ্চভূমির দিক থেকে নিম্নভূমির দিকে প্রবাহিত হওয়া নদীগুলিকে বলা হয় অনুগামী নদী বা কনসিকুয়েন্ট রিভার। এই নদীগুলি সব সময় দৈর্ঘ্যে কিন্তু বিশাল হয়, বড় বড় হয়। যেমন গঙ্গা একটি অনুগামী নদীর উদাহরণ। আমাদের গঙ্গা, এই গঙ্গা একটি অনুগামী নদীর উদাহরণ। বলতে পারো নীল, তারপরে অ্যামাজন, যে বড় বড় নদীগুলি রয়েছে, দীর্ঘ আকৃতির নদীগুলি, এই নদীগুলি কিন্তু এই অনুগামী নদীর উদাহরণ। এরপরে আসি পরবর্তী নদী। পরবর্তী নদী কি? এই অনুগামী নদীর সৃষ্টি হওয়ার পরে আবার ছোট ছোট ঢাল সৃষ্টি হয়। দেখো এখানে ছোট ছোট কতগুলি, প্রথমে এই ভূমিরূপটা কিন্তু এইরকম ছিল না, আমি প্রথমে অঙ্কন করে দিয়েছি। দেখো দেখো এখানে রয়েছে পর্বত, এখানে পর্বত, এখানে উপত্যকা, এখানে উপত্যকা। এই এই দেখো এই ভূমিরূপের এই ঢালটি কিন্তু সার্বিক ঢালটি এই দিক থেকে এই দিকে, এই জন্য এই অনুগামী নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে এই দিক থেকে ঠিক এই দিকে প্রবাহিত হয়েছে। প্রবাহের দিকটা কিন্তু এই দিক। নতুন নতুন করে ভূমিরূপ সৃষ্টি হয়েছে সেকেন্ড পর্যায়ে, যার ফলে কি হয়েছে, উপত্যকা সৃষ্টি হয়েছে আর পর্বত সৃষ্টি হয়েছে, বা ছোটখাটো শঙ্কুস্থ আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এবং দুটোর মাঝ বরাবর একটা আয়াম, এই দুটোর মাঝ বরাবর অংশকে বলা হয় আয়াম। এই আয়াম বরাবর একটি নদীর সৃষ্টি হয়। এই নদীটি এই প্রধান নদীর সঙ্গে বা অনুগামী নদীর সঙ্গে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় বা সমকোণে মিলিত হয়। সমকোণে মিলিত হয়, সমকোণে সমকোণে মিলিত হয়। এই ধরনের এই অংশটা কিন্তু বলা হয় আয়াম, শিলাস্তরের আয়াম বলা হয়। এই পরবর্তী অনুগামী নদীকে আবার আয়াম নদীও বলা হয়, আয়াম নদীও বলা হয়। আয়াম বরাবর প্রবাহিত নদী, প্রবাহিত হয় বলে এই নদীকে আয়াম নদী বলা হয়। ভূমিরূপের সেকেন্ড পর্যায়ে স্থানীয় ঢালে, এখানে স্থানীয় ঢাল, এই ঢালটা এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে প্রধান নদীর দিকে, তার জন্য নদীটা কিন্তু এই প্রধান নদীতে এসে মিলিত হয়। এগুলো হচ্ছে গৌণ ঢাল, এই সেকেন্ড পর্যায়ের ঢাল। শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়ে অনুগামী নদীতে যে সমস্ত নদীগুলি প্রায় সমকোণে এসে মিলিত হয়, এই ধরনের নদীগুলিকে বলা হয় পরবর্তী নদী। পরবর্তী নদী বা আয়াম নদীও বলা হয়। এরকম করে এক মার্কে কিন্তু আসবে, আয়াম নদী কাকে বলে বা পরবর্তী নদী কাকে বলে। তাহলে সেকেন্ড পর্যায়ে স্থানীয় ঢালে শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়ে প্রধান নদীর সঙ্গে অথবা অনুগামী নদীর সঙ্গে প্রায় সমকোণে যে নদীগুলি মিলিত হয় সেই নদীগুলিকে বলা হয় পরবর্তী অনুগামী নদী বা আয়াম নদী। এরপরে আছে গৌণ অনুগামী নদী। গৌণ অনুগামী নদী কি? দেখো এইদিকে একটা ভূমিরূপের ঢাল রয়েছে, ঠিক এইরকম ভাবে এই দিক দিয়ে একটা নদী সরাসরি এই নদীতে এসে মিলিত হবে, হবে না? এই এটা পাহাড় পর্বতের পাতাতে মাথাতে বৃষ্টিপাত হবে বা বরফ জমে থাকবে, বরফগুলো গলে আরেকটি নদীর সৃষ্টি হবে, এই নদীতে এসে মিশবে, এই নদীতে এসে মিশবে পরবর্তী নদীতে এসে মিশবে। এই যে পরবর্তী নদীটি, এই নদীটাকে বলা হয় গৌণ অনুগামী নদী। এই নদীটা দেখো, এই নদীটা কিন্তু প্রধান নদীর সমান্তরালে প্রবাহিত, প্রধান নদী যেই দিকে প্রবাহিত হয়েছে ঠিক সেই দিকেই প্রবাহিত হয়েছে নদীটি, কিন্তু এই নদীটি এই পরবর্তী নদীতে মিশেছে, পরবর্তী নদীতে মিশেছে, আবার এই সমকোণেই মিশেছে, কিন্তু এই সমকোণেই মিশেছে। আর এই নদীটিকে এই বলা হয় গৌণ অনুগামী নদী। তাই সংজ্ঞা কি?
যদি আসে পরীক্ষাতে, একে গৌণ অনুগামী নদী কাকে বলে, বা একে নতি নদীও বলতে পারে। নতি নতি নদী নতি নদী কেন বলছে, দেখো এখানে ভূমিরূপের শিলাস্তর অঙ্কন করেছি আমি। এখানে দেখো ভূমিরূপের প্রত্যেকটা শিলাস্তর একদিকেই নতি নত রয়েছে। কোন দিকে নত? নদী যেই দিকে যাচ্ছে সেই দিকেই নত রয়েছে। এই নদীগুলি কিন্তু নদী বরাবর প্রবাহিত হয়। নদীর দিকে শিলাস্তরের যে দিকে নদী রয়েছে তার প্রবাহটাও ঠিক সেই দিকেই রয়েছে। এই জন্য এই ছোট ছোট নদীগুলিকে নদীগুলিকে এই গৌণ অনুগামী নদীগুলিকে নতি নদীও বলা হয়ে থাকে। আর এই নতি নদীগুলি এই প্রধান নদী বা অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত, প্রধান নদীর দিকেই প্রবাহিত হয়, কিন্তু মিশে পরবর্তী নদীতে বা আয়াম নদীতে এসে মিশে যায়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে, যে সমস্ত নদীগুলি গৌণ ঢালে, এইগুলো কিন্তু গৌণ ঢাল, এটা একটা গৌণ ঢাল পরে সৃষ্টি হয়েছে। এই নদীগুলি, যে সমস্ত নদীগুলি গৌণ ঢাল উৎপত্তি হয়ে সমকোণে এসে পরবর্তী নদীতে এসে মিলিত হয়, কিন্তু অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হয়, এই ধরনের নদীগুলিকে বলা হয় গৌণ অনুগামী নদী। এরপরে আসি বিপরা নদী, বা একে ইংরেজি একে আবার বলা হয় বিনতি নদীও বলা হয়, বিনতি নদীও বলা হয়। নদীটা আগে দেখো, এই দিকে তো একটা ঢাল সৃষ্টি হয়েছে, এই দিকে একটা নদী এসে এখানে মিশবে, এই নদীতে পরবর্তী নদীতে মিশবে। এই যে পরবর্তী নদীতে মিশছে, এই পর্বতটা থেকে এসে বা তার উল্টো দিকের ঢাল থেকে এসে এই নদী থেকে এসে এই পরবর্তী নদীতে এসে মিশছে, এই নদীকে বলা হয় বিপরা নদী বা উল্টো নদী। উল্টো নদী কেন বলছি, দেখো এই শিলাস্তরের ঢাল কিন্তু রয়েছে এই দিক থেকে এই দিকে, কিন্তু এই নদীটা কোন দিকে যাচ্ছে? উল্টো দিকে যাচ্ছে। এই শিলাস্তরের নদীর উল্টো দিকে যাচ্ছে, ওই জন্য নদীটাকে বলছে বিনতি নদী, বিনতি নদী বা বিপরা নদী। এই নদীটিও মিশছে আবার বিপরা পরবর্তী নদীতে বা আয়াম নদীতে। এর সংজ্ঞা কি, যে সমস্ত নদীগুলি স্থান গৌণ ঢালে উৎপত্তি লাভ করে মূল নদীর বা অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয়ে পরবর্তী নদীতে এসে মিলিত হয়, সমকোণে মিলিত হয়, এই ধরনের নদীগুলিকে বলছে বিনতি নদী বা বিপরা নদী। এই নদীগুলি কিন্তু দৈর্ঘ্যে খুবই ছোট আকৃতির হয়, এই জন্য উদাহরণ দেওয়া খুবই কষ্টকর। এরপরে আছে পুনর্ভরবা নদী। এই পুনর্ভরবা নদী কি? এই নদীর সঙ্গে কিন্তু অনুগামী নদীর কিন্তু একটা মিল রয়েছে, কিন্তু এই নদীটা সৃষ্টি হবে ভূমিরূপের দ্বিতীয় পর্যায়ে বা পরিণত পর্যায়ে, ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হবে নদীগুলি, এবং ছোট হবে, স্থানীয় ঢাল হবে এবং প্রবাহিত হবে এর দিকে, অনুগামী নদীর দিকেই প্রবাহিত হবে। যে সমস্ত নদীগুলি ভূমিরূপের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয়ে অনুগামী নদীর দিকেই প্রবাহিত হয় বা অনুগামী নদীর মতো চরিত্র হয়, এই ধরনের নদীগুলিকে বলবে পুনর্ভরবা নদী। পুনর্ভরবা নদী। আবার বলছি, এই পুনর্ভরবা নদীগুলি দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হবে, ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে বা ভূমিরূপের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হবে এবং প্রধান নদীর বা অনুগামী নদীর দিকেই প্রবাহিত হবে। অনুগামী নদী যে দিকে প্রবাহিত হবে সেই দিকেই প্রবাহিত হয়, এবং এর অনুগামী নদী থেকে এর আয়তনগুলো কিন্তু দৈর্ঘ্যে ছোট হয়ে থাকে এই নদীগুলি। এরপরে আসি অধ্যারোপিত নদী। অধ্যারোপিত নদী, একে ইংরেজিতে বলা হয় সুপার ইম্পোজড রিভার। এই অধ্যারোপ কথাটাকে একটু ভালো করে বোঝা যায়। এই অধ্যারোপ কথাটি আসলে কি? অধ্যারোপ মানে কি, যে আমি যেমন করে ধারণ করে আছি ঠিক তেমনই অতীতেও রেখে দেওয়া, বা আমার চরিত্র এখন যেমন রয়েছে বা নদীর চরিত্রটা যেমন রয়েছে ভবিষ্যতে সেই চরিত্রটাকে টিকিয়ে রাখা। তো ধরো কোনো একটি স্থানের একটা ভূমিরূপ নির্দিষ্ট ভিতরের দিকে একরকমের ছিল, সেখানকার শিলার গঠন, ভূমিরূপের
ভূমির ঢাল, শিলার ধরন বিভিন্ন রকম। তার উপরে পলি পড়ে গেছে, সমুদ্রের তলদেশে ছিল সেই ভূমিরূপটি পলি পড়ে বরাবর হয়ে গেছে, সিমেন্টেশন হয়ে গেছে। সেই ভূমিরূপটি আবার উপরের দিকে উঠেছে, তলার সবার নিচে রয়েছে বিভিন্ন আকৃতির শিলা, তথা তার উপরে রয়েছে বিভিন্ন ধরনের পলি। এই উপরের দিকে পলিতে একরকমের নদী নকশা গঠিত হবে। সর্বোপরি ভাগের যখন ভূমিরূপটা যখন সমুদ্রের তল থেকে উপরের দিকে উঠবে, এর দুটো লেয়ার রয়েছে, নিচের দিকে আলাদা লেয়ার, উপরের দিকে আলাদা লেয়ার। তো উপরের দিকে যে আলাদা লেয়ার রয়েছে সব টপমোস্ট লেয়ারে, সেখানকার চরিত্র অনুসারে এক ধরনের নদী নকশা বিরাজ করবে। ধরো এরকম ধরনের একটা নদী নকশা সৃষ্টি হয়েছে, আর এটা প্রধান নদী। এরকম ধরনের একটা নদী নকশা সৃষ্টি হয়েছে উপরের শিলার গঠনের উপর ভিত্তি করে। কিন্তু নদী তো ক্ষয় করার ক্ষমতা রয়েছে, নদী ক্ষয় করে ধীরে ধীরে নিম্নের বা ভিতরের শিলাস্তরকে কিন্তু বের করে ফেলেছে। উপরের শিলাস্তরগুলো, দুর্বল শিলাস্তরগুলো নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। যে নিম্নের যে শিলাস্তর রয়েছে সেখানকার শিলার গঠন, ভূমিরূপের ঢাল, শিলার নতি কিন্তু বিভিন্ন রকম, শিলার ক্ষয় করার ক্ষমতা, শিলার কাঠিন্যতা কিন্তু বিভিন্ন রকম। কিন্তু তা সত্ত্বেও নদী যেই রকম ধরনের ডিজাইনে ছিল বা যেই রকম ধরনের আকৃতিতে ছিল ওই পূর্ববর্তী শিলাতে এই পরবর্তী শিলাতেও ঠিক সেই রকমের আকৃতি কিন্তু বজায় রাখতে সক্ষম হয়েছে। আসলে তার নদী নকশা বা ডিজাইন বা আকৃতিগুলো কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। এরকম ধরনের আনচেঞ্জ নদী নকশাগুলোকে, এই আনচেঞ্জ বা যে মানে অপরিবর্তনশীল নদীটা থাকবে সেই নদীটি কি বলবে? অধ্যারোপিত নদী। আবার বলছি, পুরাতন শিলাস্তরের উপরে সৃষ্টি হওয়া নদী বা নদী নকশা যখন তার ক্ষয়ের ফলে পুরাতন শিলাস্তরে বা তার নিম্নের পুরাতন শিলাস্তরের উপরে এসে পৌঁছে যায়, কিন্তু তার ক্ষয় ক্ষমতার দ্বারা তার আগের অবস্থা বজায় রাখতে বা পূর্বের অবস্থা বজায় রাখতে সক্ষম হয়, এমন ধরনের নদীকে বলা হবে অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজড রিভার। তোমাদের হয়তো পরীক্ষাতে আসতেই পারে যে একটি অধ্যারোপিত নদীর উদাহরণ দাও। বিভিন্ন বইতে হয়তো থাকতেও পারে, নাও পারে, তোমরা সঙ্গে সঙ্গে লিখে নিলে খুব ভালো হবে। তোমরা বেশিরভাগ দেখবে যে দক্ষিণ ভারতের নদীগুলি অধ্যারোপিত নদীর উদাহরণ। দক্ষিণ ভারতে রয়েছে ক্ষয়জাত পর্বতগুলি এবং ক্ষয়জাত মালভূমি রয়েছে, ব্যবচ্ছিন্ন মালভূমি। সেখানে কিন্তু উপরের শিলা গঠনে একরকম নদী নকশা হয়েছিল। এই নদীগুলি আবার নিচের দিকে আসার শক্ত শিলার উপরে চলে এসেছে, তো তা সত্ত্বেও তার নদীর প্রবাহ পথ কিন্তু একই রকমের রয়েছে। এই জন্য দক্ষিণ ভারতের নদীগুলি, বিশেষ করে দক্ষিণ ভারতের নদীগুলি কিন্তু অধ্যারোপিত নদীর উদাহরণ। কিন্তু তোমরা সবসময় লিখবে যেটা সুবর্ণরেখা নামে একটা নদী রয়েছে। সুবর্ণরেখা নদী তোমরা নাম শুনে থাকবে। এই নদীটি হচ্ছে একটি অধ্যারোপিত নদীর উদাহরণ। সুবর্ণরেখা নদী তোমরা জানো ঝাড়খণ্ডে রয়েছে, খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এই নদীটি। তারপরে দেখো পূর্ববর্তী নদীর ইংরেজি হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। এই পূর্ববর্তী নদী কি? এই নদীটা আবার কেমন? ধরো একটা নদী এইরকম ভাবে প্রবাহিত হয়ে আসছে, তার এই নদীর মাঝপথে কোন রকমের ভূমিরূপগত উত্থান হয়েছে, ধীরে ধীরে ভূমিরূপটা মাঝপথে উপরের দিকে উঠেছে। ধরো এরকম করে একটা মাঝপথে ভূমিরূপটা উপরের দিকে উঠেছে। এই উঠার সময় যত ভূমিরূপটা উপরের দিকে উঠেছে, নদী তার নিম্ন ক্ষয় করে নদীর এই ভূমিরূপটাকে কিন্তু ক্ষয় করে তার আগের প্রবাহ পথটাকে বজায় রাখতে সক্ষম হয়েছে। আগেটা যেটা বুঝলে ভূমিরূপের উত্থান কিন্তু নয় ক্ষয়ের ফলে, আর এটা ভূমিরূপের উত্থানের ফলে। নদীর মাঝপথে যখন ভূমিরূপের উত্থান হচ্ছে, এই উত্থানের সঙ্গে সঙ্গে সমতা রেখে ভূমিরূপ যত উত্থান হচ্ছে নদী কিন্তু ততটাই ক্ষয় করে নিচের দিকে
তার আগের প্রবাহ পথটাকে কিন্তু বজায় রাখতে সক্ষম হচ্ছে। এই ধরনের নদীগুলিকে বলবে পূর্ববর্তী নদী। আবার বলছি, কোন নদীর মাঝপথে বা প্রবাহ পথে, কোন নদীর প্রবাহ পথে ভূমিরূপগত উত্থানের সঙ্গে সঙ্গে নদী তার নিম্ন ক্ষয় করার ক্ষমতার দ্বারা তার আগের প্রবাহ পথ বজায় রাখতে সক্ষম হয়, এই ধরনের নদীগুলিকে বলছে পূর্ববর্তী নদী। আবার ক্লিয়ার করে বলি যে নদীটা প্রবাহিত হচ্ছিল, মাঝপথে কিন্তু ধীরে ধীরে উত্থান হচ্ছে, যত উত্থান হচ্ছে তার উত্থানের সঙ্গে সঙ্গে নদীটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় করে তার আগের প্রবাহ পথটা কিন্তু বজায় রেখেছে। এই পাশে দেখতে বুঝতে পারছেন যে এই ভূমিরূপটাতে এতটা উত্থান হয়েছিল, হওয়ার কথা ছিল, হয়েছে, এইটুকু পদার্থ কিন্তু সে নিচের দিকে ক্ষয় করে বইয়ে দিয়ে নিচের দিকে নিয়ে চলে গেছে। এই ধরনের নদীগুলিকে বলবে পূর্ববর্তী নদী। তোমরা শুনে থাকবে তিস্তা নদী, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই নদীগুলি কিন্তু এই সিন্ধু, ব্রহ্মপুত্র, তারপরে তিস্তা, এই নদীগুলি পূর্ববর্তী নদীর উদাহরণ। এগুলি তোমরা লিখে নিতে পারো, পরীক্ষাতে কিন্তু আসবে যে একটি পূর্ববর্তী নদীর উদাহরণ দাও, এরকম করে আসতে পারে পরীক্ষাতে। আর এই দুই ধরনের নদী নকশা, অধ্যারোপিত নদী নকশা আর পূর্ববর্তী, এই অধ্যারোপিত নদীকে নদী নকশাও বলা হতে পারে। অধ্যারোপিত নদী নকশা কি, তাহলে অ্যান্সারটা কিন্তু একই। আর পূর্ববর্তী নদী, অধ্যারোপিত নদী আর পূর্ববর্তী নদী দুটোকে একসঙ্গে বলছে অসংগত নদী। এই ইনসেকুয়েন্ট, ইংরেজিতে বলা হয় ইনসেকুয়েন্ট রিভার বা অসংগত নদী। বুঝতেই পারছো অসংগত মানে কি, ভূমিরূপের সঙ্গে আর শিলা গঠনের সঙ্গে কোন রকমের সংযোগ বা সংহতি রাখেনি। দেখে বুঝতে পারছো যেটা ভূমিরূপের উত্থানের সঙ্গে সংহতি রাখেনি। আগেরটাও ভূমিরূপের ক্ষয়ের সঙ্গে বা নদীর ক্ষয়ের সঙ্গে বা শিলা ক্ষয়ের সঙ্গে তার যে নিচের শিলাস্তরে এসে পৌঁছে গেছে, নিচের শিলাস্তরকে সে তোয়াক্কা না করেই প্রবাহিত। যখন এই বিশেষ করে নদী নকশা গড়ে তুলতে কয়েক রকমের নিয়ন্ত্রক কাজ করে। এখানে দেখো কয়েক রকমের নিয়ন্ত্রকের কথা আমি লিখে রেখেছি। একরকম ভূগঠন, ভূমিরূপ আর অববাহিকা অঞ্চল। অববাহিকা অঞ্চল বলতে বোঝায় যে যেখানে নদীটা রয়েছে সেখানকার আবহাওয়াটা বা জলবায়ুটা কিরকম, সেখানে আর্দ্রতা যুক্ত বা না শুষ্ক বৃষ্টিবহুল অঞ্চল না মরুভূমি অঞ্চল, তার উপরে ডিপেন্ড করবে এই নদী নকশা বা জল নির্গম প্রণালী। এই ধরনের ভূগঠন, ভূমিরূপ আর অববাহিকা অঞ্চল বা জলবায়ু, আবহবিকার, এদের প্রভাব ছাড়াই যখন অসঙ্গতভাবে নদী নকশাগুলি বিরাজ করবে, সেই ধরনের নদী নকশাকে বলছে বা সেই ধরনের নদীকেই বলছে অসঙ্গত নদী। যে সমস্ত নদীগুলি ভূগঠন, ভূমিরূপ, অববাহিকা অঞ্চল এইগুলি ছাড়াই বা তাদের প্রবাহ পথকে ধরে রাখতে সক্ষম হয় বা এইগুলিকে তোয়াক্কা না করে বা এইগুলির কোন রকমের ব্যবহার না করে যখন তার প্রবাহ পথকে বা সে টিকে থাকতে সক্ষম হয়, বা যে সমস্ত নদীগুলি ভূমিরূপ, ভূগঠন, অববাহিকা অঞ্চল অনুসারে গড়ে উঠে না, এমন ধরনের নদীকে বলছে অসঙ্গত নদী। আসতে পারে এক মার্কে যে অসঙ্গত নদী কি। যে সমস্ত নদীগুলি ভূগঠন, ভূমিরূপ, অ্যাকচুয়ালি ভূমিরূপের নিয়ন্ত্রক, নদীর নিয়ন্ত্রক বা জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রক ছাড়াই যে সমস্ত নদীগুলি বিকাশ লাভ করে, তোমাদের সংজ্ঞাটা ঠিক এরকম করে দিবে যে সমস্ত নদীগুলি ভূগঠন, ভূমিরূপ, জলবায়ু, আবহবিকার ইত্যাদি ছাড়া যখন বিকাশ লাভ করে বা উৎপত্তি লাভ করে, এই ধরনের নদীগুলিকে বলবে অসঙ্গত নদী। এরপরে আসি যে নদী নকশা বা জল নির্গম প্রণালী কাকে বলে। একটা কথা মনে রাখবে, সেখানে দুটো পদ্ধতি রয়েছে, একটা আরোহী পদ্ধতি, একটা অবরাহী পদ্ধতি। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি মানে কি, এটা হচ্ছে সহজ থেকে কঠিনের দিকে, আর অবরাহী মানে কি কঠিন থেকে সহজের দিকে। আমি যাচ্ছি সহজ থেকে কঠিনের দিকে, আগে বুঝিয়ে দিলাম, এবার কিন্তু সংজ্ঞাতে আছে, সূত্রে আছে। নদী নকশা কাকে বলে বা জল নির্গম প্রণালী,
কাকে বলে? দেখো এইখানে এটা হচ্ছে মূল নদী, এটা হচ্ছে কি তার উপনদী, এই নদীটাও তার উপনদী, এই নদীটার উপনদী, এই নদীটার শাখা নদী থাকবে শেষের দিকে। এই নদীগুলি একে অপরের সাথে কানেক্ট হচ্ছে, একে অপরের সাথে কানেক্ট হয়। ধরো এটা হচ্ছে প্রধান নদী, এটা হচ্ছে তার উপনদী, এটা তার উপনদী, এটা আবার উপনদীর উপনদী, আবার এখানে থাকবে শাখা নদী। এই ধরনের এটা হচ্ছে মূল নদী, মূল নদী, উপনদী, শাখা নদী মিলে যখন কোনো একটি অঞ্চলে একটি জ্যামিতিক আকৃতি রূপ ধারণ করবে, কিসের উপর ভিত্তি করে? ভূগঠন, ভূমিরূপ বা তার নিয়ন্ত্রকের উপর নির্ভর করে বা অববাহিকা অঞ্চলের উপর নির্ভর করে। আবার বলছি, যখন কোনো একটি অঞ্চলে বা কোনো একটি অঞ্চলে মূল নদী, উপনদী, শাখা নদীগুলি ভূমিরূপের গঠন, ভূগঠন, ভূমিরূপ, অববাহিকা অঞ্চল ইত্যাদির উপর নির্ভর করে যখন যে একটি জ্যামিতিক আকৃতি রূপ ধারণ করছে, তার একটা মোটামুটি একটা গাছের মতো হয়েছে, যেটাকে বৃক্ষরূপী বলবে, যে জ্যামিতিক যে রূপ ধারণ করে সেই জ্যামিতিক রূপটাকেই বলা হয় জল নির্গম প্রণালী। জল নির্গম প্রণালীকে জলকে নির্গমন করে নিয়ে যাচ্ছে, কোন সিস্টেমে নিয়ে যাচ্ছে, কোন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে, তার আকৃতিটা কিরকম, কিভাবে সে সজ্জিত হয়েছে, তার জ্যামিতিক রূপটা দেখতে কেমন মনে হচ্ছে, এটাকে দেখে মনে হচ্ছে বৃক্ষ, এই জন্য এটাকে বলা হয় বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। আমি একটা উদাহরণ দিলাম, আমি এই মূল নদী, উপনদী, শাখা নদী মিলে কোনো একটি অঞ্চলের ভূগঠন, ভূমিরূপ আর অববাহিকা অঞ্চলের উপর নির্ভর করে যে ধরনের জ্যামিতিক রূপ বা আকৃতি ধারণ করে, এই ধরনের নদী জল নির্গম ব্যবস্থাকেই বলবে জল নির্গম প্রণালী। জল নির্গম প্রণালী হতে পারে আয়তাকার, জাফরি রূপী, বৃক্ষরূপী, হেরিং বোন, অনেকগুলি আকৃতি রয়েছে, যেগুলো তোমাদের পরবর্তীতে পড়ানো হবে। এবারে আসি জল নির্গম প্রণালীতে নিয়ন্ত্রণ, যে ভূগঠন, ভূমিরূপ, অববাহিকা অঞ্চল, এইগুলি কিভাবে এই নদী নকশাকে সৃষ্টি হতে সাহায্য করে বা কি এদের উপর নির্ভর করে কি রকম ধরনের মানে বিভিন্ন, আসলে এইগুলোর উপর নির্ভর করে কিন্তু নদী নকশা বিভিন্ন আকৃতির হতে পারে। কি করে হয় একটু দেখো, খুব সংক্ষেপে বলছে, এগুলো পরীক্ষাতে সেরকম আসে না। যে ভূগঠন, ভূগঠন মানে কি? ভূগঠন মানে হচ্ছে ভূমিরূপের ভেতরের অবস্থা। মাটির কিন্তু এই ভূগঠনটা উপর থেকে সেরকম বোঝা যাবে না, মাটির ভেতরের দিকের অবস্থা। মাটির ভেতরের দিকে কেমন থাকে? মাটির কোথাও চ্যুতি থাকতে পারে, ফাটল থাকতে পারে, রন্ধ্র থাকতে পারে, শিলার প্রবেশও থাকে, শিলার সচ্ছিদ্রতা থাকে। এটা শিলা, ভূমিরূপের ভিতরে যে শিলা রয়েছে, এই শিলার গঠনের উপর ভিত্তি করে কিন্তু নদী নকশা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। ধরো কোথাও একটা ফাটল বা চ্যুতি রয়েছে, সেই বরাবর কিন্তু একটা নদীর সৃষ্টি হবে। আবার সেই নদীটাকে আবার চ্যুতি নদীও বলা হতে পারে, চ্যুতি রেখা ভৃগুর তট থাকতে পারে। এইগুলি সেরকম পরীক্ষাতে আসে না। ভূমিরূপ, এই ভূগঠন অনুসারে গড়ে ওঠা প্রধান একটি নদী নকশা হচ্ছে জাফরি রূপী নদী নকশা, যেটা নিয়ে আজকে তোমাদের হয়তো কিছুক্ষণ বলা হবে। ভূমিরূপ, ভূমিরূপ মানে কি আমরা জানি, ভূমিরূপ বলতে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। তো সমভূমিতে একরকমের নদী নকশা হবে, মালভূমিতে একরকমের হবে, পার্বত্য অঞ্চলে একরকমের হতে পারে। তারপরে অববাহিকা অঞ্চল, অববাহিকা অঞ্চল মানে কি একটু আগে বললাম যে বৃষ্টিযুক্ত অঞ্চল হতে পারে বা মরুভূমি হতে পারে। মরুভূমিতে হলে মরুভূমির আলাদা প্রকৃতির নদী নকশা হবে। যদি অঞ্চলে বৃষ্টিযুক্ত অঞ্চল হয় তাহলে বেশি নদী থাকবে, সেখানে নদী নকশা অন্য অন্য আকৃতির হতে পারে। কিভাবে হয় এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে, বুঝে যাবে। বা এমনও হতে পারে যে অববাহিকা অঞ্চলের শিলা কিরকম, অববাহিকা অঞ্চলের মাটির ধরনটা কিরকম। শিলা আর মাটি কিন্তু একরকমের নয়, সেখানে শিলার মাটির সচ্ছিদ্রতা কিরকম, মাটির প্রবেশতা কিরকম, এইরকমের উপর ভিত্তি করে কিন্তু জল নির্গম প্রণালীগুলো গড়ে ওঠে। জল নির্গম প্রণালীগুলি মূলত এই ভূগঠন আর ভূমির উপর নির্ভর করে গড়ে ওঠে। এই যে অববাহিকা অঞ্চলটা খুবই কম, মূলত ভূগঠন আর ভূমির উপর নির্ভর করে। এই এদের উপর নির্ভর করে প্রায় যে কতগুলি জল নির্গম প্রণালী সম্পর্কে তোমাদের পাঠ্য পুস্তকে রয়েছে, তার ভিতরে আজকে শুধুমাত্র আলোচনা করছি জাফরি রূপী জল নির্গম প্রণালী সম্পর্কে।
জাফরি কথাটি হয়তো আমরা শুনে থাকবে, জাফরির বেড়া ভরামিরা দিয়ে থাকে, ঠিক এইরকম আকৃতির, এরকম আকৃতির ওরা হয়তো দেখে থাকবে। যাদের গ্রামের বাড়ি আছে তারা বেশি ভালো করে জানবে, জাফরি টাটি বলে গ্রাম্য ভাষায়। এই নদীগুলি এইরকম ধরনের একটা কিন্তু নদী নকশা গড়ে উঠবে। ধরো এখানে যেটুকু আমি এখানে অঙ্কন করেছি, একটি রয়েছে অনুগামী নদী, পরবর্তী নদী, গুণ অনুগামী নদী আর বিনতি নদী বা বিপরা নদী। এইগুলি এই দিক থেকে একটা নদী থাকবে, এই দিক থেকেও একটা নদী থাকবে, প্রবাহিত হবে। এদিক থেকে একটা নদী এখানে প্রবাহিত হয়ে আসবে, এদিক থেকে একটা আসবে, এদিকে একটা নদী প্রবাহিত হবে, এদিক থেকে নদী প্রবাহিত হবে। দেখো এই নদীগুলি পরস্পরে মিলিত হয়ে যেন একটা জাফরি রূপ একটা আকার ধারণ করছে। এই নদীগুলি প্রত্যেকটা একে অপরের সঙ্গে সমকোণে মিশছে। জাফরি রূপী জলনির্গম প্রণালী কিন্তু সংজ্ঞাটা এইটা। যখন নদীগুলি, নদী কোনগুলি নদী? উপনদী, অনুগামী নদী, তারপরে পরবর্তী নদী, তারপরে রয়েছে বিপারা অনুগামী নদী, গৌণ অনুগামী নদী। এভাবে বলতে পারি, বা এভাবে বলতে পারি যে প্রধান নদী এবং তার উপনদীগুলি যখন একে অপরের সঙ্গে সমকোণে মিলিত হয়, প্রত্যেকটা নদী যখন একে অপরের সঙ্গে সমকোণে মিলিত হয়ে জাফরি রূপ ধারণ করে, এই ধরনের নদীগুলিকে, নদী নকশাটাকে, পুরো নদী নকশাটাকে বলবে জাফরি রূপী জলনির্গম প্রণালী। দেখে বুঝতে পারছো পুরোপুরি ভাবে সিচুয়েশনটা ঠিক এইরকম রূপ আকৃতির ধারণ করছে। এই জাফরি রূপী জলনির্গম প্রণালীতে এই ভূগঠনের প্রভাব রয়েছে, ভূমিরূপেরও প্রভাব রয়েছে। এইগুলি কিন্তু পরীক্ষাতে আসে, এইগুলি খুব মন দিয়ে শোনো। 1 মার্কের করে আছে, খুব জটিল, পরবর্তীতে তোমাদের যেন জিজ্ঞেস করতে না হয়। একটা প্রশ্ন করে যে জলনির্গম প্রণালী কোন ধরনের, এই জাফরিরূপী জলনির্গম প্রণালী কোন ধরনের ভূমিরূপ গঠনে দেখতে পাওয়া যায়। এই জাফরিরূপী ভূগঠনটা হতে হবে, দেখো একনত। এখানে আমি অঙ্কন করে রেখেছি, দেখো এটা এই একনত, এই ভূগঠনটাকে বলা হয় একনত ভূগঠন। একনত ভূগঠন। আরো একটা দেখা যায় যেটা বলে ভাঁজ গঠন, ভাঁজ গঠন। এইরকম 2 রকম ভূমিরূপে দেখতে পাওয়া যায়, এই ভূগঠনে দেখতে পাওয়া যায়, গড়ে ওঠে এই জাফরিরূপী জলনির্গম প্রণালী। একনত ভূগঠনে গড়ে উঠতে পারবে, আর এই ভাঁজ গঠনেও কিন্তু ভাঁজ গঠন আর একনত। ভাঁজ গঠন মানে কি? তোমরা ভাঁজ পূর্ববর্তী শ্রেণীগুলিতে পড়েছো, একটা ভাঁজ কি, এরকম ধরনের ভাঁজ, এগুলোকে একটাকে বলছে এটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ। এরকম ধরনের ভাঁজ গঠনে গড়ে উঠতে পারে। পরীক্ষাতে কিন্তু দেই ভাঁজ গঠনে গড়ে ওঠা নদী নকশাকে ড্যাশ নদী, ভাঁজ গঠন যুক্ত অঞ্চলে ড্যাশ নদী নকশা গড়ে ওঠে। তাহলে হবে এই জাফরিরূপী জলনির্গম প্রণালী বা জাফরিরূপী জলনির্গম নদী নকশা। এরপরে আসি, যদি বলে জাফরিরূপী জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লিখো, তাহলে কি করবে? দেখো এই জাফরিরূপী জলনির্গম প্রণালীতে প্রত্যেকটা নদী যে মিশছে, যে নদী সঙ্গম করছে, এই সঙ্গমগুলো সমকোণে, প্রত্যেকটা নদী সঙ্গম সমকোণে। এটা একটা প্রধান বৈশিষ্ট্য। জাফরিরূপী নদীতে প্রত্যেকটা নদী সঙ্গমটা কিন্তু সমকোণে ঘটে। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য, এই জলনির্গম প্রণালীতে একটি প্রধান অনুগামী নদী থাকবে, প্রধান অনুগামী নদী থাকবে, যে নদীটি সবার থেকে দৈর্ঘ্যে বড় হবে এবং সে প্রাথমিক ঢাল অনুসরণ করে প্রবাহিত হবে। তারপরে থাকবে কি, পরবর্তী নদী থাকবে, যেটুকু বললাম 4টে বলেছি প্রথমে, এই 4টে নদী সম্পর্কে এখানে বলতে হবে যে পরবর্তী নদী থাকবে, যে নদীগুলি এসে অনুগামী নদীতে এসে মিশবে।
সেখানে গৌণ অনুগামী নদী থাকবে, যে নদীগুলি পরবর্তী নদীতে এসে মিশে সমকোণে মিশবে, কিন্তু নদীর মূল নদীর দিকেই প্রবাহিত হবে। তারপরে যে উল্টো বিনতি নদী বা বিপরা নদী, এই নদীগুলি এই অনুগামী নদীর বিপরীতে এসে সমকোণে এসে মিশবে পরবর্তী নদীতে। এই ধরনের 4 প্রকারের এই নদীর কথা কিন্তু তোমরা এই জল নিগম প্রণালীতে বৈশিষ্ট্য হিসেবে দিতে পারো। আরো একটা প্রশ্ন আসতে পারে যে জাফরিরূপী জল নিগম প্রণালী কোথায় দেখা যায়, তার একটি উদাহরণ হয়তো চাইতে পারে। তোমরা আরাবল্লী পর্বতের নাম শুনেছ। আরাবল্লী পর্বতের পশ্চিম দিকের ঢালে, যেদিকে মরুভূমির পার্শ্বের দিকে, ওই এই ভারতবর্ষের এইখানে রয়েছে আরাবল্লী পর্বত, এখানে রয়েছে রাজস্থান। এই আরাবল্লীর পশ্চিম দিকে, আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে মানে রাজস্থানে অ্যাকচুয়ালি এই জাফরিরূপী জল নির্গম প্রণালী দেখা যায়। তারপরে এখানে একটা বাঘেলখণ্ড নামে মালভূমি রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর রাজস্থানের মাঝ বরাবর বাঘেলখণ্ড মালভূমি, যেটা হয়তো তোমরা 10ম শ্রেণীতে পড়ে থাকবে। সেইখানেও রয়েছে এই জাফরিরূপী জল নির্গম প্রণালী। তবে জাফরিরূপী জল নির্গম প্রণালী আবার সমভূমিতেও গড়ে উঠতে পারে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা নিজেই সলভ করো, 1 মার্কের করে লিখে রাখো, তাহলে সুবিধা হবে। যে সমস্ত পয়েন্টগুলো বললাম এইগুলো কিন্তু প্রত্যেকটাই বইতে থাকে না এবং প্রত্যেকটা বইতে পাওয়া যায় না। এগুলি পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়ায়। একটা প্রশ্নকে নিয়ে দৌড়াদৌড়ি করার আগে এইগুলি যদি এখন থেকে লিখে রাখো তখন কিন্তু খুব সুবিধা হবে। আজকের মতো এই পর্যন্তই।